কখনো ভেবে দেখেছেন আমাদের ঘরে থাকা একটা সাধারণ কাঠের বাটি বা হয়তো সুন্দর একটা স্কার্ফ এই জিনিসগুলো দোকানে আসার আগে কতটা লম্বা পথ পাড়ি দিয়ে আসে? একজন কারিগরের ওয়ার্কশপ থেকে শুরু করে বিশ্বের অন্য প্রান্তে একটা দোকানে পৌঁছানো পর্যন্ত এই যাত্রাটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল আর রোমাঞ্চকর। এই দুটো ছবিতেই কিন্তু পুরো গল্পটা বলা আছে। দেখুন, একদিকে একজন কারিগরের হাতে যত্ন করে একটা জিনিস তৈরি হচ্ছে, আর অন্যদিকে ঠিক সেই জিনিসটাই একটা গ্লোবাল অনলাইন স্টোরের ঝকঝকে পণ্য হয়ে উঠেছে। কাঁচামাল থেকে শুরু করে একজন ক্রেতার হাতে পৌঁছানোর জন্য তৈরি একটা পণ্য, এই যে রূপান্তর, আজ আমরা সেই গল্পটাই জানব। তো আসল প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? একটা পণ্য কিভাবে তার নিজের কারখানা থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকা হাজার হাজার ক্রেতার কাছে পৌঁছে যায়? চলুন আজ আমরা এই জটিল যাত্রার প্রত্যেকটা ধাপের রহস্য ভেদ করি। আচ্ছা, এই পুরো যাত্রাটাকে আমরা সহজভাবে বোঝার জন্য 5টা মূল ধাপে ভাগ করে নেব। প্রথমে আইডিয়া থেকে পণ্য তৈরি, তারপর সেই পণ্যের জন্য সঠিক বাজার খুঁজে বের করা, এরপর আসছে নিয়মকানুনের জটিলতা, তারপর সীমান্ত পার হওয়ার প্রক্রিয়া এবং সবশেষে ক্রেতার হাতে পৌঁছানো। যে কোনো দারুণ পণ্যের শুরুটা হয় কিন্তু একটা ছোট্ট আইডিয়া বা ধারণা থেকে, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো সেই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া, এমন একটা পণ্য তৈরি করা যা বারবার একই রকমভাবে বানানো সম্ভব। আর এর জন্য কিন্তু একটা গোছানো প্রক্রিয়া দরকার হয়। ওয়েস্ট আফ্রিকা ট্রেড হাব এই প্রক্রিয়াটাকে খুব সুন্দর করে কয়েকটা ধাপে ভাগ করেছে। সবকিছু শুরু হয় আইডিয়া জমা করা দিয়ে। এরপর সেটার একটা ছোটখাটো মডেল বা মকআপ তৈরি হয়। সেখান থেকে বানানো হয় একটা সম্পূর্ণ প্রোটোটাইপ, যা পরীক্ষা নিরীক্ষার পরেই চূড়ান্ত পণ্যের দিকে এগোয়। এটা অনেকটা সৃজনশীলতা আর ক্রমাগত উন্নতির একটা চক্রের মতো, তাই না? এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা সাধারণ স্কেচ প্রথমবারের মতো বাস্তব রূপ পায়। একটা 2D ড্রয়িং থেকে 3D মডেলে আসার এই যে প্রক্রিয়া, এখানে ডিজাইনের ছোটখাটো ভুলগুলো ধরা পড়ে যায় এবং সেগুলোর সমাধানও করা হয়। আচ্ছা, পণ্য তো বানানো হলো, কিন্তু এর পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এমন একটা জায়গা আর এমন কিছু ক্রেতা খুঁজে বের করা যারা আসলে এই জিনিসটা কিনতে চাইবে। ভাবুন তো, একটা দারুণ পণ্য তৈরি হলো, কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর কোন কোনায় এর সত্যিকারের কদর হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আমরা একটা নির্দিষ্ট বাজারের দিকে তাকাই। আমাদের আজকের উদাহরণ হলো রোমানিয়া। দেখা যাক ওখানে কি সুযোগ লুকিয়ে আছে। সংখ্যাটা শুনলে অবাক হবেন। 2016 সালেই রোমানিয়ার অর্গ্যানিক পণ্যের বাজার ছিল প্রায় $45 মিলিয়ন, আর মাত্র 2 বছরে এটা 30% বেড়েছিল। এ থেকেই বোঝা যায় যে ওখানকার ক্রেতারা বিশেষ আর ভালো মানের পণ্যের জন্য কতটা আগ্রহী হয়ে উঠছেন। রোমানিয়ার বাজার একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনি অন্যদিকে চ্যালেঞ্জও ভরা। একদিকে যেমন আছে আধুনিক রিটেল ইন্ডাস্ট্রি আর রুচিশীল ক্রেতা, যা নতুন পণ্যের জন্য দারুণ সুযোগ, কিন্তু অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বড় বড় সাপ্লায়ারদের সাথে কঠিন প্রতিযোগিতা আর পণ্যের চড়া দামের মতো কঠিন বাস্তবতাও কিন্তু আছে। তাহলে রোমানিয়ার বাজারে ঠিক কোন ধরনের হস্তশিল্পের চাহিদা বেশি? তালিকাটা একবার দেখুন। কাঠের কাজ, মেটালের শৈল্পিক জিনিস, হাতে প্রিন্ট করা কাপড় থেকে শুরু করে ভাস্কর্য পর্যন্ত। এটা কিন্তু রপ্তানিকারকদের জন্য একটা পরিষ্কার ধারণা দেয় যে ওখানকার ক্রেতাদের রুচি ঠিক কেমন। পণ্য রেডি, বাজারও খুঁজে পাওয়া গেল। কিন্তু এবার আসে যাত্রার সবচেয়ে জটিল পর্বটা, আইন কানুনের প্যাচ। একটা পণ্য বিদেশে বিক্রি করার আগে এটা নিশ্চিত করতে হয় যে তার নিজের দেশের এবং ক্রেতার দেশের সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলছে। এই আইনি যাত্রাটা কিন্তু শুরু হয় নিজের দেশ থেকেই। যেমন বাংলাদেশে একটা ব্যবসা শুরু করতে হলে একটা ট্রেড লাইসেন্স লাগে। এর জন্য জাতীয় পরিচয়পত্র, ছবি, ঠিকানার প্রমাণের মতো জরুরি কাগজপত্র দরকার হয়। আন্তর্জাতিক বাণিজ্যের পথে এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তবে স্থানীয় লাইসেন্স তো সবে শুরু। যখনই কোনো পণ্য বিদেশে বিক্রি করার কথা আসে, তখন এর সাথে যোগ হয় আরও অনেক নতুন আর জটিল সব নিয়মকানুন। একটা ছোট্ট উদাহরণ দেই। রোমানিয়াতে কোনো পণ্য পাঠাতে হলে তার প্যাকেজের লেবেলে পণ্যের নাম, কি উপাদান আছে, মেয়াদ কবে শেষ হবে, এই সব কিছু অবশ্যই রোমানিয়ান ভাষায় লিখতে হবে। এই ধরনের ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই একটা পণ্যের সাফল্য নির্ধারণ করে দেয়। আচ্ছা,
সব কাগজপত্র তো তৈরি, এবার পণ্যটা সত্যি সত্যি সীমান্ত পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। চলুন দেখি কাস্টমসের মতো এত বড় একটা বাধা কিভাবে পার করা হয়। রোমেনিয়ার কাস্টমস ক্লিয়ারেন্সের প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। আমদানিকারককে আগে থেকে জানাতে হয়, তারপর সব আসল কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্মকর্তারা প্রথমে কাগজগুলো ভালো করে দেখেন, তারপর দরকার হলে কন্টেনার খুলে পণ্যগুলোও পরীক্ষা করেন। সবকিছু ঠিকঠাক থাকলেই ছাড়পত্র মেলে। পুরো প্রক্রিয়াটাই নিরাপত্তা আর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বানানো। এই পুরো আমদানি প্রক্রিয়াটা কিন্তু কোনো একটা সংস্থা একা সামলায় না। কৃষি মন্ত্রণালয়, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ, কাস্টমস, এই সবগুলো সংস্থা মিলেমিশে কাজটা করে। এটা একটা বিরাট টিমওয়ার্ক বলতেই পারেন। অবশেষে যাত্রার শেষ পর্যায়ে সব বাধা পেরিয়ে পণ্যটা এখন ক্রেতার হাতে পৌঁছানোর অপেক্ষায়। কিন্তু বন্দর থেকে একটা শপিং কার্ট পর্যন্ত এই শেষ রাস্তাটা কিভাবে পার হয়? রোমানিয়াতে অর্গ্যানিক পণ্য বিক্রির একটা মজার চিত্র দেখা যায়। প্রায় ৬৩% পণ্যই বিক্রি হয় সুপারমার্কেটের মতো বড় আর আধুনিক দোকানগুলোতে। তবে অনলাইন বিক্রির পরিমাণও কিন্তু কম না, যা প্রমাণ করে যে ডিজিটাল বাজারও খুব দ্রুত বড় হচ্ছে। আর এখানেই হলো ই-কমার্সের আসল জাদু। এটসি এর মতো প্ল্যাটফর্মগুলো ছোট কারিগর আর উদ্যোক্তাদের জন্য সরাসরি বিশ্ববাজারে তাদের পণ্য পৌঁছে দেওয়ার একটা দরজা খুলে দিয়েছে। এর ফলে তাদের আর বড় বড় ডিস্ট্রিবিউটরদের ওপর নির্ভর করতে হয় না। শেষ পর্যন্ত বিষয়টা শুধু একটা পণ্য কেনা বেচার মধ্যে আটকে থাকে না। ক্রেতারা যখন একটা অর্গানিক পণ্য কেনেন, তখন তারা আসলে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার ধারণাকে বেছে নেন। তারা শুধু একটা জিনিস কিনছেন না, বরং একটা বিশ্বাস আর একটা সুন্দর গল্পের অংশীদার হচ্ছেন। একটা ছোট্ট কারখানা থেকে শুরু করে সুবিশাল বিশ্ববাজার, এই পুরো যাত্রাটা নিঃসন্দেহে অনেক অনুপ্রেরণার। এখন প্রশ্ন হল, পরবর্তী কোন অসাধারণ ধারণাটি এই বিশ্বজয়ের জন্য তৈরি হচ্ছে?